কেউ বলে তিনি সাক্ষাৎ যম, আবার কেউ বলে আস্ত একটা মরুভূমি। ডাক্তার উদ্ভব রায়ের গম্ভীর ব্যক্তিত্বের সামনে হাসপাতালের করিডোরে বাতাসও যেন ভয়ে থমকে যায়। কিন্তু সেই রুক্ষ মরুভূমির বুকেই কি লুকিয়েছিল এক পশলা বৃষ্টির মায়া? অন্যদিকে উষা, যার জীবনটা ছিল লড়াই আর ত্যাগের এক ধূসর ক্যানভাস, নিজের অজান্তেই কখন সে হারিয়ে ফেলল নিজেকে ডক্টর রায়ের ওই গভীর চোখের মায়ায়। পেশা আর কর্তব্যের ভিড়ে সাদা অ্যাপ্রনের নিচে ঢাকা পড়া দুটো হৃদয়ের ধূপপুকানি কি একে অপরের কাছে পৌঁছাতে পারবে? আজকের গল্পে কোনো হিরো হিরোইন নেই, আছে রক্ত মাংসের দুটো মানুষ আর এক আকাশ অভিমানী ভালোবাসা। রাতের গল্পে আজ তনিমার কলমে শুনুন ভালোবাসার স্বীকারোক্তি। আপনারা শুনছেন রাতের গল্প। রাতের গল্প মানেই মন ভালো করার গল্প। উষা বনপুর গ্রামের এক চাষির মেয়ে। মা মরা মেয়েকে হরিণ চাষা যথাসাধ্য চেষ্টা করে যত্ন করা। উষার যখন 3 বছর বয়স, তখন বিষাক্ত সাপের কামড়ে উষার মা মারা যায়। তারপর থেকেই হরিণ বেশ সতর্ক হয়ে থাকে। দেখতে দেখতে 5 বছর কেটে যায়। ছোট্ট উষা এখন পিঠে ব্যাগ ঝুলিয়ে গ্রামের পাঠশালায় পড়তে যায়। একটু একটু করে বড় হতে থাকে উষা। উষা আজ 12 বছরের হয়েছে। একদিন পাঠশালা থেকে ফিরে উষা হরিণের খোঁজে জমির দিকে যায়। সূর্য ঠাকুর তখনও নিজতে যে বলিষ্ঠ বা মাঠের এদিক ওদিক ছড়িয়ে বাকি চাষিরা কাজ করছিল, কিন্তু উষা হরিণকে কোথাও দেখতে পেল না। হঠাৎ দেখে এক জায়গায় কাঁচা ধানের উঁচু শীষগুলো কেমন একটা চেপে বসে আছে। অজানা আশঙ্কায় এক বুক ভয় নিয়ে উষা সেদিকে গিয়ে দেখে সেখানে হরিণ চিত হয়ে পড়ে আছে, মুখ খোলা, চোখ আধ বোঝা। একটি 6x5 3 বেডের ডরমিটারি হোস্টেল রুম। রাত প্রায় 11টা বাজে। হোস্টেলের দরজা ঠেলে ঢুকলো নার্সিংয়ের 2য় বর্ষের ছাত্রী উষা দাস। গোটা রুম অন্ধকার, তবে একটা সবুজ ডিম লাইট টিম টিম করে জ্বলছে। নার্সিংয়ে তাদের 2য় বর্ষ থেকে পুরোপুরি হসপিটাল ওয়ার্ক শুরু হয়ে গেছে। ক্লাসের পরে ডিউটি আওয়ার্স থাকে। ডিউটি আওয়ার্স শেষ করে উষা সবে রুমে ফিরেছে। অসম্ভব ক্লান্ত লাগছে। উষার পিঠের কাছটা ব্যথা করছে, কিন্তু কিছু করার নেই। আগামীকাল আরও একটা পরীক্ষা আছে, সেটা হয়ে গেলে তাহলে কিছুদিন বিশ্রাম পাবে। রুমে এসে ড্রেসটা পাল্টে এক গ্লাস জল খেল সে। ঠিক তখনই ওয়ার্ডেন ম্যাডাম এসে বলে, উষা, তোমার ফোন এসেছে। উষার মুখটা করুণ হয়ে ওঠে। মুখে বলে, হ্যাঁ, আসছি ম্যাম। ওয়ার্ডেন ম্যাডামের পিছু পিছু উষা বেরিয়ে এসে অফিসে ঢোকে। টেবিলে নামিয়ে রাখা রিসিভারটা তুলে বলে, হ্যালো। ওপাশ থেকে একটা রুক্ষ খ্যাটখেটে গলায় একজন মাঝবয়সী লোক বলে, কি হলো? মাসের টাকাটা কবে পাঠাবি? তোর তো আর খাওয়া থাকার চিন্তা নেই, তাই টাকা পাঠানোর কথাটাও মনে থাকে না। না না কাকা, এ মাসের স্টাইপেন্ডটা এখনো আসেনি, তাই পাঠাতে পারিনি। কাল পরশুর মধ্যে চলে আসবে টাকাটা, তখন পাঠিয়ে দেব। টাকা পাঠানোর কথাটা মনে থাকে যেন, ভুলে যাস না। আজ যদি আমি না থাকতাম তাহলে তোর এই জায়গায় পৌঁছানোটাও কিন্তু হতো না। কথাটা বলা মাত্র ওপাশ থেকে খটাস করে একটা শব্দ হয়। উষা বুঝতে পারে ওপাশের আর কথা বলার ইচ্ছে নেই। উষাও নিঃশব্দে রিসিভারটা নামিয়ে রাখে। এখনকার আধুনিক সময়েও এই ওল্ড হোস্টেলটায় মোবাইল ফোন ব্যবহার করা নিষিদ্ধ। অবশ্য তাতে উষার কিছু আসে যায় না।
তার কাছে নার্সিং পড়াটাই একটা স্বপ্নের মতো। কোনো রকমে এই সরকারি কলেজটায় সুযোগ পেয়ে গেছে। আপাতত আরো 2 বছর খাওয়া থাকার কোনো চিন্তা নেই। বাড়ি যাওয়ার প্রশ্নই নেই। বাড়ি বলতে যেটা বোঝায় সেটা হারানের মৃত্যুর পরপরই শেষ হয়ে গেছে। কোনো রকমে খেয়ে বেঁচে থাকাটাই সেখানে উপরি পাওনা বলে মনে হয়। তার উপর কাকার অকথ্য গালিগালাজ এবং মারধর ছিল উষার সকাল বিকেলের নিত্য পাওনা। ফোনটা রেখে ধীর পায়ে উষা নিজের রুমে ফিরে আসে। ক্লান্তিতে তার চোখ বন্ধ হয়ে আসে, কিন্তু প্রায় সারা দিনের অভুক্ত শরীরটাকে টেনে বিছানা থেকে উঠিয়ে ভাতের থালার সামনে বসে। কোনো রকমে দুটো খেয়ে বিছানায় এসে শুয়ে পড়ে, কিন্তু চোখে ঘুম নেই। চোখের সামনে ভেসে ওঠে তার অতীতের কিছু অপস্মৃতি, যার সাথে প্রতিদিন লড়াই করে উষা। হারানের মৃত্যুর পর বছর 12 উষার কোথাও যাওয়ার জায়গা ছিল না। বাড়িতে যে একা থাকবে এটাও প্রায় অসম্ভব। ঠিক সেই সময় হারানের জ্যাঠতুতো ছোট ভাই মাধব এসে উষাকে নিয়ে গেল। মাধব নিঃসন্তান ছিল। গ্রামের সবাই ভাবল যে মাধবের বাড়িতেই উষা সন্তান স্নেহেই থাকবে, কিন্তু বাস্তবটা আদবে এমন ছিল না। উষাকে নিয়ে বাড়িতে ঢুকেই মাধব হাঁক দিয়ে তার স্ত্রী প্রিয়বালাকে বলে, কই গো গিন্নি, কই গেলে? প্রিয়বালা তখন হেসেলের উনুনে কাঠ গুজে সেটা তৈরি করছিল। স্বামীর হাঁক ডাকে হেসেলের বাইরে পা ফেলে বলে, কি বলছো গো? হাতের কাজটা ফেলে এসেছি, রান্না চাপাতে দেরি হয়ে যাবে যে। তা হোক, তুমি এদিকে এসো তো। কোমর থেকে গোঁজা আঁচলটা খুলে তাতে হাত মুছতে মুছতে মাধবের সামনে আসতেই উষাকে দেখে প্রচণ্ড চমকে উঠে বলে, এ কি, এই মেয়েকে এখানে কেন নিয়ে এসেছো? কেন আবার? তুমি পুরো বাড়ির কাজ একা হাতে সামলাও। এখন থেকে একে দিয়ে 5 মাস খাটাবে। বাড়িতে থাকতে নিয়ে এসেছি কি এমনি এমনি? প্রিয়বালা স্বামীর হাত ধরে টেনে একটু তফাতে নিয়ে গিয়ে বলে, তোমার মাথার ঠিক আছে তো? তোমার যা আয় তাতে আমাদের দুবেলা কোনো মতে চলে, ওই নতুন পেটটা কিভাবে চালাবে? উষার ভাগের সবটুকু এখন আমার, কারণ উষার ভরণ পোষণের দায়িত্ব আমি নিয়েছি। তাই উষার ভাগের জমি সম্পত্তি সবটাই আমার প্রাপ্য। সে কি, কেন? ওটা তো ওর সম্পত্তি। মেয়ে মানুষ আবার তো জমি সম্পত্তি নিয়ে কি করবে? ও কি বুঝবে সব? তবে তুমি যাই বলো, মেয়েটার মাথার উপরে ছাদ ছিল ঠিকই, কিন্তু তুমি সেটাও কেড়ে নিলে। মাধব আর কিছু বলে না। রেগে তাদের সামনে দিয়ে গটগট করে হেঁটে যাওয়ার সময় উষার দিকে তাকাতেই সে মিনমিন স্বরে বলে, কাকা বাবু, পরশুর পরের দিন আমার স্কুলে পরীক্ষা আছে, যদি বইগুলো। কথাটা শুনেই মাধবের মাথায় আগুন ধরে গেল। সে তৎক্ষণাৎ উষার জামা কাপড়ের পোঁটলা থেকে সযত্নে গুছিয়ে রাখা বইয়ের ব্যাগটা টেনে বার করে নেয়। তারপর হেঁসেলের ভেতর থেকে কাঠের আগুন এনে ধরিয়ে দেয়। উষা ফুঁপিয়ে কেঁদে ওঠে, বলে, কাকা কাকা করো কি? ওগুলো যে আমার খুব দরকারি জিনিস, যাই করো আমার বইগুলো পড়িয়ে দিও না। তুমি যা বলবে আমি তাই করব। হোস্টেলের বিছানায় শুয়ে শুয়ে উষা ছোটবেলার এই কথাটাই ভাবছিল। মাধব জানতো যে এই একটা জিনিস দেখেই উষাকে দিয়ে সব করানো যাবে। তবে মাধব কখনো উষার চরমতম অনিষ্ট করতে পারেনি। প্রিয়বালা সবসময় উষাকে রক্ষা করে গেছে। সময় কেটেছে, উষাও বড় হয়েছে, মাধবেরও বয়স হয়েছে। প্রিয়বালা দেবীও চোখ বুঝেছেন 2 বছর হলো। ঠিক সেই মুহূর্তে এই সরকারি নার্সিং কলেজটায় উষা পড়ার সুযোগ পেয়ে যায়। পড়াশোনাতে উষা বরাবর ভালো ছিল, তাই এত মারধর এবং ফরমায়েশ খাটা সত্ত্বেও পড়াশোনাতে তার এক ফোঁটাও গাফিলতি হয়নি। যখন যেমন সুযোগ পেয়েছে 12 বোর্ডের আগে পড়ে পরীক্ষা দিতে গেছে। ফলাফল প্রকাশের পর উষা এই কলেজটায় পড়ার সুযোগ পায়। এই কলেজটা সরাসরি একটা হাসপাতালের সাথে জড়িত আছে, অর্থাৎ এখানে যারা পড়বে তারা প্রথম সেমিস্টারের পর থেকেই হাসপাতালে প্র্যাকটিক্যাল করতে পারবে এবং কোর্স শেষে এই হাসপাতালেই চাকরি পাবে। উষার রেজাল্ট ভালো ছিল, ফলে তার অর্থনৈতিক স্থিতি দেখে সে মাসে মাসে 500 টাকা করে স্টাইফেন্ড পেত। সেখান থেকেই
250 টাকা মাধবকে পাঠাতে হতো। এ মাসে স্টাইপেন্ডটা পেতে একটু দেরি হয়েছে, কিন্তু এই মাসে তার কিছু কেনাকাটা ছিল, তাই মাধবকে এই মাসে 200 টাকা পাঠিয়েছিল। সেই জন্য মাধব আরও একবার ফোন করে উষাকে উচ্ছিষ্ট কিছু কথা শোনায়। নিজের ঘরে থম মেরে বসে উষা চুপচাপ চোখের জল ফেলছিল। মাঝে মাঝে নিজের জীবনের ওপর বীতশ্রদ্ধতা পেয়ে বসে তার। এতটা যন্ত্রণা নিয়ে বেঁচে থাকার অর্থ কি? জীবনের হিসেবটা মেলাতে মেলাতে কবে হয়তো ভেতর থেকে আমি নিজেই শেষ হয়ে যাব। কথাগুলো ভাবতে ভাবতে দু হাতে মুখ ঢেকে উষা ফুঁপিয়ে কেঁদে ওঠে। ঠিক এমন সময় তার রুমের দরজায় টোকা পড়ে। দরজার বাইরে পল্লবীর গলার স্বর শোনা যায়। উষা, এই উষা, দরজাটা খোল না রে, এই উষা। পল্লবী উষার একমাত্র বান্ধবী, হয়তো বান্ধবী কম সহদরা বেশি। উষা জানে পল্লবীর সাথে তার সম্পর্কটা ঠিক কতটা গভীর, কিন্তু উষার মনে হয় পল্লবীর সাথে পরিচয় হয়তো আজকের নয়। দেখা হয়তো তার সাথে এখন হয়েছে, কিন্তু পরিচয়টা বহু আগের। দরজায় আবার টোকা পড়ে, এবার একটু জোরে। আরে ওই উষা, ঘুমিয়ে পড়েছিস নাকি? আরে মা, আমার দরজাটা খোল না, পরে আবার ঘুমোস। উষা চোখ বুজে দরজাটা খুলে দিতেই হুড়মুড়িয়ে পল্লবী ঘরে ঢোকে। ঘরে এসেই আগেই টেবিলের উপর থেকে জলের জগটা থেকে ঢকঢক করে জল খেয়ে বিছানায় বসলো। আরে হলোটা কি? এভাবে জল খেলে নাকে মুখে উঠবে যে। উফ, যা একটা খবর পেলাম না রে। এমন কি খবর পেলি যেটা এই চঞ্চলা পল্লবীকে ভয় পাইয়ে দিল? আর বলিস না, এখন আর ঘুরে বেরোলে হবে না, সিরিয়াস হয়ে বইপত্র নিয়ে বসতে হবে। তা হঠাৎ এই শুভ বুদ্ধির উদয়ের কারণ? না মানে তুই তো পরীক্ষার 1 সপ্তাহ আগে পড়তে বসা ক্যাটাগরিতে পড়িস, তারপর বড় বড় গ্রাস পাকিয়ে তাড়াহুড়ো করে যেমন নাকে মুখে গুজে খায়, ঠিক তেমনভাবে সিলেবাস শেষ করিস। তো তোর মুখে এমন কথা যে ঠিক মানায় না। মানবে মানবে, এখন সব কিছু মানবে। জম চিনিস? এই মাস থেকে সাক্ষাৎ জমের সাথে রাত দিন সাক্ষাৎ হবে। মানে? ডক্টর উদ্ভব রায়। বছর ওই 27 কি 28 হবে, কিন্তু মেজাজ উফ, তার উপর যা রাগি রে। তো কি হয়েছে? এই ডক্টরকে এত ভয় পাওয়ার কি আছে? ডক্টর রয় এই বছর থেকে আমাদের অ্যাডমিনিস্ট্রেটর পদে নিযুক্ত হয়েছেন। আমাদের পুরো প্র্যাকটিক্যাল থিওরির সব তার কাছেই যাবে ফাইনাল চেকের জন্য। আর যদি আমাদের কাজ ডক্টর রয়ের পছন্দ না হয়, তাহলে সেমিস্টার রিপিট করাবেন। আজব, মামদোবাজি চলছে নাকি? একটু ভুল হলে সেটা ঠিক করেই নেওয়া যায়, তার জন্য সেমিস্টার রিপিট করানোর কি প্রয়োজন? এটাই তো ব্যাপার। গত বছর আমার পরিচিত এক দিদি এখানে পড়তো, তো পরীক্ষার আগে থিসিস লিখে জমা দেওয়ার কথা ছিল। দিদি লিখলো, কিন্তু তাতে ভুল থাকায় ডক্টর উদ্ভব তাকে দিয়ে গোটা থিসিস পেপার 5 বার লিখিয়েছেন। দিদির তো তখন একেবারে নাজেহাল অবস্থা। একদিকে ফাইনাল পরীক্ষার প্রিপারেশন, আর অন্যদিকে ওই থিসিসের চাপ। দিদিকে 3 দিনের জন্য হসপিটালাইজড করতে হয়েছিল। মারাত্মক প্রেসার ফল করেছিল। সব থেকে মজার ব্যাপার কি জানিস? দিদিকে ওই অসুস্থ অবস্থায় ডক্টর উদ্ভব রায় দেখাশোনা করেছিল। হে তো আজব মানুষ। হঠাৎ দেওয়ালে আটকানো ঘড়িটার দিকে নজর যেতেই উষা চট করে দাঁড়িয়ে বলে, ই বাবা, 5টা বেজে গেল, টিউশনটা সেরে আসি, আজ আবার নাইট ডিউটি আছে আমার। উষা, তুই বিগত 2 মাস ধরে নাইট ডিউটি করেছিস। সকালে ক্লাস সেরে ফিরে এসে টিউশন পড়াতে চলে যাচ্ছিস, ফিরে এসে নাকে মুখে কোনো রকমে গুঁজে নাইট ডিউটি জয়েন করছিস। কেন এভাবে নিজেকে কষ্ট দিচ্ছিস বলতো? কারণ কষ্টেই কষ্ট নিবারণ হয়। তোর এই হাইলি ফিলোসফিক্যাল কথা না আমার একদম মাথায় ঢোকে না। আমার শুধু এটাই আপাতত মাথায় ঢুকছে যে এইভাবে নির্ঘুম আর অপর্যাপ্ত খেয়ে যাই হোক আর সুস্থ থাকা যায় না। উষা কিছু বলে না, ম্লান হেসে বেরিয়ে যায়। আর দেরি হলে ফিরে এসে ডিউটি জয়েন করতে দেরিই হবে। কথাগুলো ভাবতে ভাবতে উষা একটু অন্যমনস্ক হয়ে হাঁটছিল। হঠাৎ কারো সাথে ধাক্কা লেগে পেশামা হয়ে উষা পড়ে যায়। হাতের কনুইয়ের জায়গাটা ছড়ে যায় অনেকটা। উষার মুখটা যন্ত্রণায় কুঁকড়ে যায়। দারিদ্র্যের মধ্যে বড় হওয়া সত্ত্বেও উষার মুখে একটা অদ্ভুত শিশুসুলভ লালিত্য আছে। কনুইটা ছড়ে যাওয়ায় জায়গাটা চিনচিনে যন্ত্রণা করতে শুরু করে। একটু রেগে পিছনে ফিরে দেখে একজন 27-28 বছরের ছেলে, চোখে চশমা, মুখে হালকা ফ্রেঞ্চ কাট দাড়ি।
তার দিকে তাচ্ছিল্যের দৃষ্টিতে তাকিয়ে আছে। উষা উঠে দাঁড়িয়ে পরনের জামা কাপড় থেকে ধুলো ঝেড়ে ভীষণ বিরক্ত হয়ে বলে, আজব মানুষ তো আপনি, চোখে দেখতে পান না নাকি? ছেলেটি ভীষণ বিরক্তির দৃষ্টিতে উষার দিকে তাকিয়ে বলে, এই একই কথা তো আমিও বলতে পারি, তাই না? আর আপনি তো চোখটাকে হ্যান্ডব্যাগে রেখে হাঁটেন সেদিকে, আর এবার তো সামনে ট্রাম যাচ্ছে কি ট্রেন যাচ্ছে সেটাও বুঝতে পারেন না। যখন ধাক্কা লাগে তখন তো সারা পাড়া মাথায় করেন, আর কাজের সময় অষ্টরম্ভা। ভালোই তো খেলতে জানেন আপনারা। উষার মাথায় তখন রাগ চড়ছে, কিন্তু বিবাদে থাকাটা উষার স্বভাব বিরোধী কাজ, তাই অযথা বিবাদ না বাড়িয়ে সে পেছন দিকে হাঁটা দেয়। ওদিকে টিউশনে দেরি হয়ে যাচ্ছে। হাসপাতালে এই সময় পেশেন্টের আনাগোনা কম হয়ে যায়। ভিজিটিং আওয়ার্স শেষ হয়ে গেছে। রাতের বেলায় হাসপাতালের করিডোরগুলো যেন আরও নিস্তব্ধ হয়ে যায়। উষা রাতে ভর্তি হওয়া পেশেন্টদের লিস্ট চেক করছিল, কারণ তাদের আলাদা করে চার্ট বানাতে হবে। রাতে ডিউটিতে থাকা ডক্টর চেক করবেন। উষা সেই সমস্ত লিস্ট বানিয়ে পেশেন্টদের বেডের হুকে টাঙিয়ে দেয়। তারপর নিজের জন্য নির্দিষ্ট টেবিলে এসে একটা মেডিকেল জার্নাল পড়তে শুরু করে। এই জার্নালটা গত মাসে পাবলিশ করেছে চায়না থেকে। প্রিন্সিপাল জেসিকা ম্যাডাম এসব দিকে বেশ খেয়াল রাখেন। উষা তাই সময় পেলেই এগুলো পড়তে থাকে। তাতে করে তার রেফারেন্স নিতে অসুবিধা হয় না। কিন্তু আজ সকাল থেকেই শরীরটা ভালো লাগছিল না। তারপর সারাদিন ক্লাস, টিউশন, এখন ডিউটি। পড়তে পড়তে একটু ঢুলুনি পেয়ে গিয়েছিল। হঠাৎ একটা কড়া গমগমে স্বর তার কানে আসে। ডিউটিতে এসে যদি ঘুমোতেই হয় তাহলে নাটক করে নাইট ডিউটি নিয়েছেন কেন? ঘড়িতে তখন রাত 11:30 বাজে। রাতের প্রথম রাউন্ড শুরু হয়েছে। উষা তাড়াতাড়ি উঠতে গিয়ে টেবিলের কোণাতে লেগে আবার সেই ছড়ে যাওয়া জায়গাটাতেই আঘাত লাগে। অজান্তেই যন্ত্রণায় তার মুখটা কুঁচকে যায়। রাতের টিউশন পুড়িয়ে ফিরে ছড়ে যাওয়া জায়গাটাতে সোপ্রামাইসিন লাগিয়েছিল উষা। এবার সেখানেই আবার আঘাত লাগে। ওই একই জায়গায় ছড়ে গিয়ে রক্ত বেরিয়ে আসে। টেবিলের উপরে রাখা ব্যান্ডেজের কাপড় নিয়ে সেখানে চাপা দিয়ে ঘুরে তাকিয়ে দেখে বিকেলের দেখা সেই লোকটা ল্যাব কোট এবং গলায় স্টেথো পরে দাঁড়িয়ে আছে। উষা মনে মনে বলে, তার মানে ইনি ডক্টর উদ্ভব রায়, সিনিয়র অ্যাডমিনিস্ট্রেটর ডক্টর উদ্ভব রায়। উদ্ভব তখনও কড়া দৃষ্টিতে উষার দিকে তাকিয়ে আছে। তারপর কেটে কেটে বলে, কি হলো, উত্তর দিন। পেশেন্টরা তখন ঘুমোচ্ছে। ডক্টর উদ্ভবের গলার স্বরে এক অদ্ভুত শীতলতা। উষা প্রথম দিকে খানিকটা ভয় পেলেও নিজেকে একটু সামনে বলে, আসলে স্যার সারাদিন খুব ধকল গেছে তো, তাছাড়া আমি সব পেশেন্টদের রাউন্ড শেষ করে প্রত্যেককে তাদের ওষুধ খাইয়ে দিয়ে এখানে এসে বসেছি। সারাদিন কাজের ফলে হয়তো ঢুলুনিটা চলে এসেছে। সরি স্যার, আমি পরের বার থেকে এগুলো খেয়াল রাখবো। ডক্টর উদ্ভব আর চোখে দেখল যে উষার কনুই বেয়ে রক্ত গড়িয়ে পড়ছে। সেই অবস্থায় ব্যান্ডেজের কাপড় চাপা দিয়ে সে যখন পেশেন্টের চার্ট দেখাতে যায় তখন ডক্টর উদ্ভব একটু জোরেই বলে ওঠে, আপনার কি আক্কেল বলে কিছুই নেই নাকি? নিজে এখানে উন্ডেড হয়ে আছেন আর আপনি সেই ওপেন ওন্ডগুলো নিয়ে এই পেশেন্টদের কাছে আসছেন। একটা ইনফেকশন হয়ে গেলে কি আপনি তার দায় নেবেন? যান, সবার আগে ফার্স্ট এড করে আসুন, আমি এগুলো দেখে আসছি। উষার মনটা খারাপ হয়ে গেল। লোকটা কি অদ্ভুত, চোখে মুখে কোনো অনুশোচনা নেই। পল্লবী ঠিক বলেছিল, এ মানুষ নয়, এ হলো সাক্ষাৎ জম। ওয়ার্ড থেকে বেরিয়ে আসতেই উষার শরীরটা কেঁপে উঠল। হাতের তালুটা দিয়ে কপাল ছোঁয়াতেই বুঝতে পারে যে ভয়টা সে পেয়েছিল সেটাই হয়েছে, জ্বরটা আসছে। স্টোর রুমে গিয়ে ফার্স্ট এড বক্সটা নেওয়ার জন্য হাত বাড়াতেই উষা সেখানে মাথা ঘুরিয়ে পড়ে যায়। ওদিকে ডক্টর উদ্ভব নিজের রাউন্ড শেষ করে ডক্টরস রুমের দিকে আসছিলেন। ডক্টর উদ্ভবদের বংশ পরম্পরায় এই বনপুর ও শিলেপোঁতা গ্রামের বিস্তীর্ণ এলাকা জুড়ে জমিদারি। এই হাসপাতালটা উদ্ভবের ঠাকুরদার বাবার নিজের হাতে তৈরি। এডিনবার্গ থেকে মেডিকেল নিয়ে ডিগ্রি পাশ করে সোজা চলে এসেছিলেন বনপুরে। আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবরা সেই সময় তাকে এই সিদ্ধান্ত নেওয়ার জন্য খুব হাসাহাসি করেছিল, কিন্তু তার বক্তব্য ছিল এই বনপুর তার আজকের ভিত। এই ভিতকে দেখে ভিতের প্রয়োজনে সে বিলেত থেকে মেডিকেল পড়ে এসেছে। আজ যখন সে সমর্থ হয়েছে তখন যে ভিত তাকে সবসময় অনুপ্রাণিত করে গেছে সেই ভিত থেকে দূরে থাকাটা কতটা ঠিক, বিশেষ করে যখন ভিতের এখন তার প্রয়োজন সবচেয়ে বেশি। আসলে সে সময় বনপুরের একটা অদ্ভুত রোগ ছড়িয়ে পড়েছিল। রোগীদের প্রথমে কাশি হতো, তারপর সেই কাশি থেকে ভীষণ জ্বর। জ্বর মানে হলো ধুম জ্বর, কিন্তু জ্বরটা আসা মাত্রই রোগীর খিদে কমে যেত। সে বিছানায় শুয়ে পড়তো, খুব বেশি হলে 1.5 দিন, তারপরেই মারা যেত।
ডক্টর উদ্ভব সান্যালদের ঠাকুরদার বাবার নাম ছিল ডক্টর প্রবুদ্ধ রায়। সেই সময় বাড়ির একটা ফাঁকা ঘরে নিজের কেবিনে গ্রামবাসীদের চিকিৎসা করতে শুরু করে। সেই একটা ঘরের কেবিন থেকেই আজকে ডক্টর প্রবুদ্ধ রায় স্বাস্থ্য কেন্দ্র, সংক্ষেপে ডিপিএস, তৈরি হয়েছে। সেটা আরও এগিয়ে নিয়ে গেছে ডক্টর উদ্ভবের বাবা ডক্টর সৌম্ভিক রায়। পরে তার সময় শুরু হয় নার্সিং ট্রেনিং সেন্টার। ডক্টর উদ্ভবের সময় সেটা সংঘবদ্ধ হয়। হাসপাতাল এবং নার্সিং ট্রেনিং সেন্টার একসাথে কাজ করতে শুরু করে। রাজ্য স্তর থেকে এই বছর ডিপিএস বেস্ট অর্গানাইজ ইনস্টিটিউটের খেতাব পেয়েছে। রাউন্ড শেষে ডক্টর উদ্ভব ডক্টরস রুমের দিকে যাচ্ছিলেন। পারিবারিক রীতি মেনে ডক্টর উদ্ভবও এডিনবার্গ থেকে মেডিকেল পড়ে এসেছেন। ডক্টরস রুমটা যাওয়ার পথে স্টোর রুমটা পড়ে। রাতের বেলা হাসপাতালের করিডোরগুলো এতটা নিস্তব্ধ থাকে, দূরে কোথাও মিনমিন করে কথা বলাটাও যেন স্পষ্ট শোনা যায়। এহেন অবস্থায় ডক্টরস রুমের দিকে যাওয়ার সময় ডক্টর রায় একটা আওয়াজ শুনতে পান, তার সাথে একটা মৃদু আর্তনাদ। শব্দটা স্টোর রুমের ভেতর থেকেই আসছে। একটু ইতস্তত করে দরজাটা ঠেলেই ভেতরে ঢুকলো ডক্টর রায়। ভেতরের আলো জ্বলছে, তার মানে রুমের ভেতরে কেউ আছে। রুমে ঢুকে এদিক ওদিক একটু খুঁজতেই উদ্ভব দেখতে পায় যে একদিকে মেঝেতে উষা জ্ঞান হারিয়ে লুটিয়ে পড়ে আছে, ফার্স্ট এড বক্সটা ছড়িয়ে পড়ে আছে। উদ্ভব তাড়াতাড়ি তার কাছে গিয়ে হাতের পালস চেক করলো, তারপর বিরক্তিতে চোখ মুখ কুঁচকে উষার দিকে তাকিয়ে বলল, যে নাকি নিজের খেয়ালটাই রাখতে পারে না সে নার্স হবে। বেসামাল হয়ে পড়ার জন্য উষার কপালের একদিকটা কেটে গেছে। উদ্ভব তাড়াতাড়ি উষাকে পাঁজা কোলা করে তুলে নিয়ে এমার্জেন্সির দিকে হাঁটা দেয়। এমার্জেন্সির দিকে যেতে যেতে উদ্ভব মনে মনে ভাবে, এটা মানুষের শরীর নাকি পাখির? এত হালকা কোনো মানুষের শরীর কি হতে পারে? এমার্জেন্সিও তখন ফাঁকা ছিল। আরএমও কোনো একটা ডক্টরস কলে গেছে, তাই উপায়ান্তর না দেখে সে সময় ডিউটিরতা পল্লবীকে ডেকে নেয় উদ্ভব। সিস্টার, একটু এমার্জেন্সি ওয়ার্ডে আসবেন। আজ পল্লবীরও নাইট ডিউটি ছিল। জমের কল, মানে ডক্টর উদ্ভবের কল পেয়ে পল্লবী ছুটে এমার্জেন্সি ওয়ার্ডে এসে স্ট্রেচারে উষাকে অজ্ঞান অবস্থায় দেখে সে আঁতকে ওঠে, ছুটে যায়। কাছে গিয়ে বলে, উষা, এই উষা, কিরে চোখ খোল, কি হয়েছে তোর? এই উষা। আপনি একে চেনেন? হ্যাঁ স্যার, চিনবো না কেন? ও তো আমার রুমমেট। কিন্তু স্যার, ও এভাবে অজ্ঞান হয়ে গেল কি করে? শরীরটাও দেখছি জ্বরে একেবারে পুড়ে যাচ্ছে। স্টোর রুমে অজ্ঞান অবস্থায় পড়েছিল, আশপাশে কেউ ছিল না, তাই আমি তুলে নিয়ে এসে এখানে অ্যাডমিট করি। নিজের উপর অকারণে অত্যাচার করলে তো এমনটাই হবে, এটাই তো হওয়ার ছিল। নিজের ওপর অত্যাচার মানে? স্যার, বিগত 2 মাস ধরে উষা ক্রমাগত নাইট ডিউটি করে যাচ্ছে। সকালে ক্লাস, সারাদিন ক্লাস, প্র্যাকটিক্যালের পর যতটা সময় বাঁচতো সেই সময় ও টিউশন পড়ে চালিয়ে দিত। এসে নাকি মুখে দুটো দিয়ে ফের নাইট ডিউটি। সারাদিন খাবার বলতেই রাতে যা একটু মুখে দেয়। এভাবে যদি চলতে থাকে তো যে কোনো মানুষ অসুস্থ হয়ে পড়বে। ঠিক আছে, আপনি এই দিকটা দেখে নিন, তারপর আমাকে রিপোর্ট দেবেন, ঠিক আছে? পল্লবী সবার আগে উষার গায়ে একটা চাদর চাপা দিয়ে বাকি সব চেক আপ করতে লাগলো। উদ্ভব গিয়ে ডক্টরস রুমে গিয়ে বসে। সারাদিন প্রচুর খাটনি গেছে তার আজকে। মিনিট 15 পর রুমের দরজায় টোকা পড়ে। চেয়ারে শরীরটা এলিয়ে উদ্ভব ঘুমিয়ে পড়েছিল। দরজায় টোকার আওয়াজ তাই প্রথমে তার কানে যায়নি। পল্লবী আরেকটু জোরে দরজায় টোকা দেয়। এবার উদ্ভব ঝট করে লাফিয়ে ওঠে, ঘুম জড়ানো কণ্ঠে বলে, ইয়েস স্যার, উষার রিপোর্টটা নিয়ে এসেছি। 1 মিনিট দাঁড়াও। উদ্ভব উঠে ওয়াশরুমে গিয়ে চোখে মুখে জল দিয়ে আসে। হ্যান্ড টাওয়ালে মুখ মুছে আঙুল চালিয়ে মাথার এলোমেলো চুলগুলো একটু ঠিক করে নেয়। তারপর চেয়ারে বসে স্বভাবোচিত গম্ভীর গলায় বলে, ইয়েস, কাম ইন। পল্লবী ঘরে ঢুকিয়ে টেবিলের ওপর রিপোর্ট রেখে বলে, স্যার, উষার প্রেশারটা খুব ফ্লাকচুয়েট করছে আর জ্বর 105 ডিগ্রি। তাকে ইমিডিয়েটলি কেবিনে ট্রান্সফার করুন। অত ভাবেন কিসে? আর ও তো এই দেখুন রিপোর্টে তো অ্যানিমিয়া লেখা আছে। ধরুন প্রেসক্রিপশন। বলে খসখস করে লিখে একটা প্রেসক্রিপশন পল্লবীর হাতে ধরিয়ে দিয়ে বলল, আপনি কেবিনে শিফট করে স্যালাইনটা চড়িয়ে দিন, আমি এক্ষুনি আসছি। পল্লবী ডক্টর উদ্ভব রায়ের নির্দেশ অনুযায়ী উষাকে কেবিনে শিফট করে, বাকি কাজগুলো করে নেয়। প্রায় 8 ঘন্টা পর উদ্ভব কেবিনে ঢুকে। এনি আপডেট? এই তো স্যালাইনটা দিয়েছি আর এই ইনজেকশনটা দিচ্ছি।
প্যারাসিটামলের ডোজটা আর মিনিট 5 পর দেবেন, আর এই অবজারভেশন রিপোর্টটা দেবেন। আমি আরও কয়েকটা টেস্ট লিখে দিচ্ছি, সেগুলো করিয়ে নেবেন। ওকে? ওকে স্যার। উদ্ভব আর কিছু বলে না, আর চোখে একবার উষার ক্লান্ত মুখটার দিকে তাকিয়ে সেখান থেকে বেরিয়ে যায়। এখন একবার বাড়ি যেতে হবে, ফ্রেশ হয়ে আবার আসতে হবে। সকালে 2টো পর ওটি। দুপুরে রেগুলার রাউন্ডের সময় উদ্ভব আবার উষার কেবিনে আসে। জ্বরটা এখন নেই, প্রেশারের ফ্ল্যাকচুয়েশনটাও এখন অনেকটা ঠিক হয়েছে, কিন্তু তবুও মেয়েটা কেমন যেন নিতিয়ে পড়ে আছে। মনে হচ্ছে বিছানার সাথে মিশে গেছে একেবারে। উদ্ভব হঠাৎ এই অচেনা অজানা সাধারণ চেহারার মেয়েটার প্রতি বিশেষ আকর্ষণ বোধ করে। নিজের ব্যবহারে সে নিজেই অবাক হয়। আর্থিক প্রাচুর্যের মধ্যে মানুষ হওয়া ডক্টর উদ্ভব রায়ের জীবনে অভাব নামে কোনো বস্তু কোনোদিন ছিল না। পড়াশোনার জন্য বিদেশে থাকা, আর্থিক ছাড়াও শারীরিক মানসিক সচ্ছলতা সবসময় উদ্ভবের আশেপাশেই থেকেছে। যখন যা চেয়েছে হাতের কাছেই পেয়েছে। তাহলে এই মেয়েটার মুখের দিকে তাকালে নিজেকে এত দিন অভাবী মনে হয় কেন তার? উদ্ভবকে দেখতে যথেষ্ট আকর্ষণীয়, শুধু সৌন্দর্যের পরিকাঠামোতে নয়, তার ব্যক্তিত্বও যথেষ্ট আকর্ষণীয়। কিন্তু সেদিন মেয়েটা তার দিকে তাকিয়েও তাচ্ছিল্যের দৃষ্টি ছুঁড়ে দিয়ে চলে গেল। সত্যি বলতে কি, দিন তো উষার কোনো দোষই ছিল না। উদ্ভবই ইচ্ছে করে শুধু মজা করার জন্য তাকে হোঁচট খাইয়ে দিয়েছিল। কারণ ডক্টর উদ্ভব রায় দাঁড়িয়ে থাকবে অথচ পথ চলতি কোনো মেয়ে তার দিকে ফিরে তাকাবে না, এইটা হতে পারে না। কিন্তু সেদিন উষা এটাই করেছিল। অতএব শাস্তিস্বরূপ ধাক্কা দিয়েছিল উদ্ভব, ভীষণ সুচারুভাবে। কিন্তু উষার যন্ত্রণাক্লিষ্ট মুখ, দুচোখ ভরা চাওয়া অভিমানী দৃষ্টিটা দেখে কোথাও যেন নিজেই ধাক্কা খেয়েছিল উদ্ভব। হঠাৎ একটা চাপা গোঙানির আওয়াজ শুনে নিজের চিন্তার জাল ছিন্ন করে বাস্তবে ফিরে আসে সে। স্যালাইনটা এখনো চলছে তার। হঠাৎ মুখের দিকে নজর যেতেই থমকে যায় উদ্ভব। ঘোরের মধ্যে কাঁদছে মেয়েটা, কি যেন বিড়বিড় করে বলছে। উদ্ভব ভাবছে কাছে গিয়ে শুনবে কিনা। কিন্তু কেউ যদি দেখে ফেলে তাহলে তো আর রক্ষে নেই। তারপর কথা রটবে। এমনিতেও কথা রটাতে তো মানুষ খুব ভালোবাসে। যার সাথে লড়াই করে পারে না তার নামে কুৎসা রটিয়ে দাও। ডিসকাস্টিং। কথাগুলো ভাবতে ভাবতে এক পা করে উদ্ভব উষার দিকে এগোয়। ঠিক এমন সময় পল্লবী এসে পেছন থেকে ডাকে। স্যার। উদ্ভব থমকে যায়। তার মুখের অভিব্যক্তিতে এখন আর নরম ভাবটা নেই, আগের মতো কঠিন গম্ভীর ভাবটা ফিরে এসেছে। পেছন ফিরে সে পল্লবীকে বলে, হ্যাঁ সিস্টার, বলুন। স্যার, উষার সব রিপোর্ট চলে এসেছে। রিপোর্টগুলো কি আমি আপনার টেবিলে রেখে আসবো? হুম। উত্তর পেয়ে পল্লবী চলে যাচ্ছিল। উদ্ভব আবার তাকে ডাক দেয়। সিস্টার, একবার এদিকে আসুন তো। হ্যাঁ স্যার, বলুন। দেখুন তো ইনি কি বলছেন। পল্লবী উষার দিকে তাকিয়ে এগিয়ে গিয়ে কান পাতে, তারপর ফিরে এসে বলে, ওটাও রোজকার কান্না স্যার। খুব কষ্ট করে বড় হয়েছে তো। আসলে ওর মা ছোটবেলাতেই মারা গিয়েছিল। বাবা কোলে পিঠে ওকে বড় করে তুলেছে। পড়াশোনায় খুব আগ্রহী বলে ওর বাবা অক্লান্ত পরিশ্রম করত, যাতে উষার পড়াশোনাতে কোনো বাধা না আসে। এই হেন পরিস্থিতিতে একদিন মাঠে কাজ করার সময় সানস্ট্রোক করে উষার বাবা মারা যায়। তারপর ও গিয়ে পড়ে ওর এক লোভী কাকার হাতে। উষাদের বাড়ি ছিল, ক্ষেত ছিল স্যার, কিন্তু সেই কাকা সবকিছু হস্তগত করে নেয়। উষার পড়াশোনার প্রতি আগ্রহের কথাটা ওর কাকা জানতো। পরীক্ষার আগে সব সময় ওর কাকা গোটা বাড়ির কাজ ওকে দিয়ে করাতো। সেই সময় ওর কাকিমা ওকে কিছুটা সাপোর্ট করতেন, তাই উষা আজ এখানে এসে পৌঁছেছে। কিন্তু বছর 2 আগে ওর কাকিমাও মারা গেছেন। উষা খুব গরিব পরিবার থেকে উঠে এসেছে বলে এবং পাশাপাশি দুর্দান্ত রেজাল্ট ভালো ছিল বলে সরকারের পক্ষ থেকে ওকে প্রতি মাসে একটা স্টাইপেন্ড দেওয়া হয়। কিন্তু ওর ওই বচ্চাত কাকাটা সেই স্টাইপেন্ডের টাকাটাও থেকে ভাগ চায়। টাকা দিতে দেরি হলে ফোন করে ওকে অকথ্য ভাষায় গালিগালাজ করে। মেয়েটা বড্ড ভালো স্যার। এমন মেয়ে আজকের কঠোর সমাজে দুষ্প্রাপ্য। ও স্যার একটু পরেই আবার ঠিক হয়ে যাবে। উদ্ভব ফিরে আসে, কিন্তু তার চোখ দুটো কেন জানি জ্বালা করে ওঠে। মাধব এখন ঝাড়া হাত পা। প্রিয়বালার মৃত্যুর পর থেকে মাধব এখন বনপুরীর উষার বাড়িটাতেই থাকে। উষার বাবার মৃত্যুর পর সে উষাকে নিজের কাছে নিয়ে রেখেছিল ঠিকই,
কিন্তু তার উদ্দেশ্য ছিল অরক্ষণীয়া উষার এই বিশাল জমি সম্পত্তি হস্তগত করা। তবে তাকে পড়ানোর বিন্দুমাত্র ইচ্ছে তার ছিল না। প্রিয়বালা যদি জোর না করতো তাহলে হয়তো, তবে পড়িয়েও ভালোই হয়েছে। প্রতি মাসে চুল্লুর খরচটা ভালোভাবে উঠে যায়। বাড়ির দাওয়ায় বসে এসব কথায় ভাবছিল মাধব। হঠাৎ পোস্টম্যানের সাইকেলের বেলের আওয়াজ শুনে তার চমক ভাঙে। এই বেলটার আওয়াজ তো শুধুমাত্র মাসের প্রথম সপ্তাহেই হয়, কিন্তু এখন মাসের শেষ চলছে। এখন তো ভাবতে ভাবতে মাধব পোস্টম্যানের দিকে এগিয়ে গিয়ে গদ হয়ে বলে, কিরে যতীন, আমার জন্য কি কোনো চিঠি আছে নাকি? যতীন সাইকেল থেকে নেমে সেটা দাঁড় করিয়ে বলে, হ্যাঁ টাকা, তোমার নামে চিঠি এসেছে বলেই তো এতটা দূর এলাম। এতদিন তো মাসে একবার করেই চিঠি আসতো, এই মাসে দেখছি দুটো চিঠি। এই নাও, এখানে টিপটা দিয়ে দাও তো দেখি। হ্যাঁ ঠিক আছে। টিপসই করার পর যতীন বুক পকেট থেকে একটা মোটা নোটের বান্ডিল বার করে গুনতে থাকে। 1000, 2000, 3000। ক্রমবর্ধমান টাকার পরিমাণ দেখে লোভে মাধবের চোখ চকচক করে ওঠে। শেষে যতীনের গণনা 10,000-এ গিয়ে থামে। পুরো টাকা বুঝিয়ে দিয়ে যতীন বলে, এই দেখে নাও কাকা, এই 10 আর এই তোমার হাতে 10, হিসেব বরাবর কিন্তু। খুব ভালো থাক বাবা, এই নে আমার তরফ থেকে 500 টাকাটার দাম। একটু জল মিষ্টি খাস। রক্ষে করো কাকা, আমি সরকারি কর্মচারী, সাধারণ মানুষের অধিকারের অর্থ আমি নিতে পারবো না, ওটা তুমিই রাখো। মাধব টাকাগুলো মুঠো করে নিয়ে চলে যাচ্ছিল। যতীন আবার ডেকে বলল, আরে কাকা দাঁড়াও, হ্যাঁ বল। শুধু টাকা নিলে হবে? এই চিঠিটা কে নেবে শুনি? চিঠি কই দাও দেখি। যতীন চিঠিটা ধরিয়ে সই সাবুত মিলিয়ে নিয়ে চলে গেল। মাধব টাকাগুলো কোঁচড়ে ভালো করে বেঁধে ফের এসে দাওয়ায় বসে। চিঠিটা খুলতেই দেখা গেল তাদের শুধু 4টে লাইন লেখা আছে। টাকাগুলো ভালো করে গুনে নিয়ে ব্যাগ গুছিয়ে তীর্থে বেরিয়ে যান, আর কখনো এদিকে আসবেন না, বুঝেছেন? নইলে তীর্থে তো আপনি এমনিতেও যাবেন, তফাৎ শুধু তখন ব্যাগে ভর্তি টাকা থাকবে না, থাকবে ব্যাগ ভর্তি আপনার শরীরের টুকরোগুলো। আর যাওয়ার সময় ভদ্র ভাষায় নিজের ভাইজিকে তীর্থের কথাটা বলে তারপর যাবেন, রাইট? উষা এখন অনেকটা সুস্থ, কিন্তু তবুও ভীষণ দুর্বল। দুপুরে রাউন্ড সেরে এসে ডক্টর উদ্ভব ডক্টর শ্রমে বসেছে। ঠিক এমন সময় দরজায় টোকা পড়ে। এই শব্দটা উদ্ভব চেনে। কোনো ভনিতা না করে সে বলে, ভেতরে আয়। কিছুক্ষণ পরেই একটা বছর 20 ছেলে রুমে ঢোকে। উদ্ভব ছেলেটাকে জিজ্ঞেস করে, পেয়েছে চিঠিটা? হ্যাঁ স্যার, আমি তো চিঠিটা পৌঁছে দিয়ে একটু আড়াল থেকে দেখছিলাম তাকে, চোখ মুখে একেবারে ভয়ের ছাপ। তারপর তো সপ্তাহখানেকের মধ্যে চলে গেল। বেশ, ধন্যবাদ যতীন, এটা ধরো তোমার পারিশ্রমিক। আরে স্যার কি যে বলেন, আপনি কিছু বলবেন এবং সেটা আমি করব না, কি করে হয়? আর সেই কাজটা করার জন্য আমি পারিশ্রমিক নেব? তাহলে যে আমার ঈশ্বরই আমাকে ক্ষমা করবেন না। আজ সৌভিক স্যার না থাকলে আমার বাবা আত্মহত্যা করতেন। আর আমি তো ভাবতেই পারি যে সেই সময় যদি সৌভিক স্যার আমাকে শাসন না করতেন, তাহলে এতদিনে হয়তো আমি কোনো খুনি আসামি হয়ে জেল খাটতাম। উষার জীবনে এর মধ্যে দুটো খুব ভালো জিনিস হয়েছে। প্রথমত, মাধব ফোন করে বলেছে যে সে এখন তীর্থবাসী হবে এবং এতদিন পর্যন্ত করা সমস্ত দুর্ব্যবহারের জন্য ক্ষমা চেয়েছে। এবং দ্বিতীয় ভালো জিনিসটা হলো যে উষা 2 দিন আগে ছুটি পেয়েছে। ডিসচার্জ হওয়ার পর আজ আবার ডিউটিতে জয়েন করেছে। এতদিন এক নাগারে রোগীর সেবা করে গেছি, কিন্তু কদিন আগে নিজে রোগী হয়ে সেবা পেয়ে এলাম। আর ডক্টর উদ্ভব, সবাই যেমন বলে তিনি রুক্ষ, জম, মরুভূমি, আস্ত আছলা বাস, আরো কত কি, কিন্তু কই, আমার তো এমন কিছুই মনে হয়নি। বরং মনে হয়েছে যে
ডক্টর উদ্ভব একজন খুব ভালো ডক্টর হওয়ার পাশাপাশি একজন হৃদয়বান পুরুষও, তেমনি ভদ্র এবং নম্র। আর তার চোখ, কি আছে যেন ওই দুই চোখে, যতবার ওই চোখের দিকে তাকাই ততবারই হারিয়ে যাই। কথাটা মনে হতেই উষার মুখে একটা লাজুক হাসি ফুটে ওঠে। উদ্ভব করিডোরের এক পাশ থেকে উষাকেই দেখে যাচ্ছিল। তার মুখে হাসি ফুটে উঠতে দেখে উদ্ভবের মুখেও একটা তৃপ্তির হাসি ফুটে ওঠে। উষার দিকে তাকিয়ে মনে মনে উদ্ভব বলে ওঠে, ঠিক এভাবেই আজীবন তোমার মনে আমি ভালোবাসার দ্বীপ জ্বেলে যাব, কথা দিলাম। ভালোবাসায় কোনো নির্দিষ্ট ভাষা হয় না, কখনো কখনো একজোড়া চোখের মৌনতাই হয়ে ওঠে শ্রেষ্ঠ স্বীকারোক্তি। উষা আর উদ্ভবের এই অসম্পূর্ণ ভালো লাগা কি পূর্ণতা পাবে? সেই উত্তর না হয় সময়ের কাছেই তোলা থাক। আজকের এই বিশেষ গল্প পাঠে আমাদের সাথে ছিল ডক্টর উদ্ভব, রনিত, মাধব, যতীন ও কাকা, সম্রাট, পল্লবী, ম্যাম ও প্রিয়বালা, বর্ণালী, উষা, পম্পা। কথকের ভূমিকায় আমি অচ্যুতা। সাউন্ড ডিজাইনিং ও মাস্টারিং সূর্য। সম্পূর্ণ উপস্থাপনায় পরিচালনায় টিম রাতের গল্প। গল্পটি আপনাদের হৃদয়ে ঠিক কতটা জায়গা করে নিল তা কমেন্টে জানাতে ভুলবেন না। আর ভালো লাগলে এটি লাইক করে দিয়ে আমাদের সাথে থাকুন আর প্রিয়জনদের সাথে শেয়ার করুন। আপনিও কি নিজের লেখা গল্প আমাদের চ্যানেলে শুনতে চান? তবে আজই পাঠিয়ে দিন ডেসক্রিপশনে দেওয়া ইমেল আইডিতে। দেখা হচ্ছে আগামী শনিবারে নতুন কোনো এক মায়াবী গল্পের সাথে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। শুভরাত্রি।